শুরু করি আমরা। আমাদের সিলেবাস এটার জন্য খুবই ছোট, খুব একটা বেশি বড় কিছু নাই, খুব বেশি কিছু নাইও। 4 ধরনের অ্যালগোরিদম আছে আমাদের। 4টা না, 5 টাইপের অ্যালগোরিদম আছে। আর থিওরির জন্য শুধু বলছিল সর্বোচ্চ 2 থেকে 3 মার্কের মতো আসতে পারে। তো থিওরির জন্য স্যার 2টা জিনিস পড়তে বলছিল। একটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের রেশনালিটিগুলো কি, এগুলো জাস্ট একবার করে নিজের মতো দেখে নেবেন। আর হচ্ছে দ্বিতীয়ত আছে ওই থার্ড চ্যাপ্টারের মধ্যে আমাদের ওই যে ট্রি কিভাবে ড্র করে, বা স্টেট ট্রানজ্যাকশন ট্রি ড্র করার মেথড, বা ট্রি পারফর্ম করার, বা ট্রি গঠন করার যেটা আর কি, ওইটার যে সিস্টেমগুলো আছে ওইগুলো। আর অ্যালগোরিদম আছে হচ্ছে গ্রিডি বেসড সার্চ, এ স্টার অ্যালগোরিদম, তারপরে হচ্ছে আলফা বিটা প্রুনিং, মিন ম্যাক্স, আর মার্কঅপ চেন। এর মধ্যে থেকে মিন ম্যাক্স যেটা নর্মাল, ওইটা নাও আসতে পারে। সুতরাং আমাদের মেইন যে 4টা অ্যালগোরিদম ওইগুলো হচ্ছে গ্রিডি সার্চ, তারপরে এ স্টার, আলফা বিটা প্রুনিং, আর হচ্ছে মার্কঅপ চেন। তার মধ্যে থেকে আলফা বিটা প্রুনিং এর যে ম্যাথটা বা অ্যালগোরিদমটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে ঝামেলার। যতই বোঝার চেষ্টা করি ততই দেখি মাথার মধ্যে খালি গ্যাঞ্জাম লাগে। তাও চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বোচ্চ যতটুকু বোঝানোর। তো ডিডি আর এ স্টার যেটা, এই দুইটা এর আগে আমি যখন ওই যে কুইজ হয়েছিল তখন দেখাই দিছিলাম। তো ওই আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে ডেসক্রাইব করা আছে খুব ভালোভাবে, ওইটা ভালো করে দেখে নিলে হয়ে যাবে। আর এখন আমি জাস্ট শর্ট করে টাচ করে যাই, তাইলে হয়তো। আচ্ছা, এই স্টার অ্যালগরিদম প্রত্যেকটা দেখানো লাগবে, মানে প্রত্যেকটা স্টেটই? আমি বলতাছি আসলে জিনিসটা কিভাবে দেখানো লাগবে তোমার। আমাদের এই যে এইটা হচ্ছে গ্রিডি সার্চের থিওরিটিক্যাল কনসেপ্ট বা ম্যাথমেটিক্যাল যেটাই বলো। এখন আমাদের এইখানে এই যে এইরকম। ক্লাস শেয়ার দাওনি? ও সরি। এই যে এটা হচ্ছে আমাদের গ্রিডি সার্চের একটা ম্যাথ। এই ম্যাথের মধ্যে আমাদের মানে ম্যাথ মেনলি করা লাগবে হচ্ছে একটা গ্রাফের থেকে। এখন গ্রাফ কোনগুলো? গ্রাফ হচ্ছে এই যে এইগুলা গ্রাফ। এখন এই গ্রাফ থেকে আমরা ট্রি ফর্ম করব, গ্রাফের থেকে দেখে দেখে ট্রি ফর্ম করে ওই ট্রি এর মাধ্যমে আমরা সলভ করি জিনিসটা। এখন আমরা যারা ইউসিএস পড়ছি কিংবা প্রিভিয়াসলি ডায়াক্সট্রা অ্যালগরিদম পড়তাম, তারা জানি যে ওইগুলোর মধ্যে আমরা কিসের উপর বেসিস করে চাইতাম, আমরা কস্টের উপরে বেসিস করে আমরা দেখতাম যে সবচেয়ে মিনিমাম কস্ট যেটা ওইটা। কিন্তু এইখানে আমরা হিউরিস্টিক ভ্যালুর উপরে ক্যালকুলেশন করব। এখন এর আগেও বলছিলাম হিউরিস্টিক ভ্যালু জিনিসটা কি। হিউরিস্টিক ভ্যালু মানে হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য একটা কাল্পনিক রাস্তা এক সরল রেখা বরাবর, যেই রাস্তাটা তুলনামূলকভাবে অন্য সব রাস্তা থেকে ছোট হয়, এটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। যেমন এখানে যদি আমরা চিন্তা করি যে এই এরার থেকে আমরা যদি বুচারিস্টে যাই, আমরা বিভিন্ন রাস্তা হয়ে যেতে পারি, যে এই দিক দিয়ে একটা পাথ আছে, এই দিক দিয়ে আরেকটা পাথ আছে। এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের এই পাথে ছোট হবে বা এই পাথে ছোট হবে, এটা হচ্ছে গিয়ে জেনুইন কস্ট বা অরিজিনাল কস্ট অনুযায়ী। কিন্তু আমরা হিউরিস্টিক ভ্যালু কিভাবে ক্যালকুলেট করব? এই এরার থেকে বুচারিস্টে একদম সরল রেখা বরাবর একটা কাল্পনিক রাস্তা চিন্তা করব, ওই রাস্তার যেই ভ্যালুটা আছে ওইটাই হচ্ছে আমাদের অরিজিনাল হিউরিস্টিক ভ্যালু। এখন এইখানে হিউরিস্টিক ভ্যালু কত দেওয়া আছে? এই এরার থেকে হিউরিস্টিক ভ্যালু দেওয়া আছে 366। তার মানে বোঝা যাইতেছে যে এই এরার থেকে বুচারিস্টে যাইতে আমরা যদি সরল রেখা বরাবর যাই তাহলে আমাদের 366 কিলোমিটার রাস্তা অতিক্রম করানো লাগবে। এটাই হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। এখন হিউরিস্টিক ভ্যালু দিয়ে এখানে কি করছে, আমরা এখানে ওই যে যেইটা ছিল ওই সেম থেকেই আমাদের বলছিল বুচারিস্টে যাওয়ার জন্য। এখন আমরা কই কই যাইতে পারবো? যেমন এখানে আছে এরার থেকে কোন কোন কয়টা রাস্তা আছে? এই যে এরার থেকে 3টা রাস্তা বাইর হচ্ছে, একটা হচ্ছে জেরিন্ড, একটা হচ্ছে সিবিউ, আর একটা হচ্ছে তিমিসুয়ারা। আচ্ছা, এই 3টার মধ্যে গেছি আমরা শুরুতে। এখন 3টার মধ্যে থেকে যাওয়ার পরে আবার এই 3টার মধ্যে যা যা আছে ওইগুলোতে যাওয়ার চেষ্টা করব। তবে দেখবো আগে শুরুতে যে কোনটার হিউরিস্টিক ভ্যালু সবচেয়ে কম, যেটার হিউরিস্টিক সবচেয়ে কম আমরা ওইটার দিকে যাব। যেমন এই 3টা যদি আমরা দেখি যে এরার থেকে জেরিন্ড, সিবিউ, আর হচ্ছে তিমিসুয়ারা, এই 3টা যদি এইখানে ভালো করে খেয়াল করি, যেমন সিবিউ কই, এই যে জেরিন্ড হচ্ছে 374, সিবিউ হচ্ছে 253, আর তিমিসুয়ারা হচ্ছে 329। তার মানে সবচেয়ে ছোট কোনটা? সিবিউ। সুতরাং আমরা পরবর্তীতে
এরার থেকে সিবিইউ আর হচ্ছে জেরিন তিমিসুয়ারা যাওয়ার পরে আমাদের সেকেন্ড ধাপে আমরা সিবিইউ থেকে সামনের দিকে আগাবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখানে কি করছি আমরা, এই যে এখানে আমরা ফার্স্টে 3টা থেকেই গেছি, যাওয়ার পরে দেখলাম যে এইটার সবচেয়ে কম হিউরিস্টিক ভ্যালু, এই জন্য এইটা থেকে পরে আমরা আবার সামনের দিকে আগাইছি। এখন এইটা থেকে সামনের দিকে আগানোর পরে আবার এখানে এরাডে আসছে, কিন্তু আমরা এইখানে এরাডে আসার কোনো দরকার নাই, কারণ এইটা এই এরাডে আসলে তো আবার ওই আগের জায়গায় ফেরত যেতেছি আমি। তবে গ্রিডি সার্চে এটা দেখাইলে ভালো হয়, না দেখাইলেও খুব একটা মানে মার্ক কাটবে না, তবে না দেখাইলেও কোনো সমস্যা নাই, দেখানো ভালো। আচ্ছা, পরে কি করছে, এখান থেকে অল পসিবল যতগুলো যায় সবগুলো আবার লিখছি, লেখার পরে দেখলাম যে এইখান থেকে আবার দেখবো আমরা সবচেয়ে ছোট হিউরিস্টিক কোনটা, যেই হিউরিস্টিকটা ওইটা নিব। এখন এইখান থেকে আবার দেখলাম সবচেয়ে ছোট হিউরিস্টিক হচ্ছে এই যে এইটা। এখন এইটার দিকে গেলাম, তো এইখান থেকে আবার দুইটা বের হয়েছে, দুইটার মধ্যে একটা তো ওই প্রিভিয়াস, আরেকটা হচ্ছে সরাসরি বুচারিস্টে যায়। এখন এই বরাবর আসছি, এটাই হচ্ছে আমাদের লাইন। তবে কস্ট যদি বলে তখন হবে এই তাদের মধ্যকার যে অরিজিনাল কস্ট ওইগুলো ক্যালকুলেট করব আমরা, মানে সিরিয়ালটা মেনটেন করব হচ্ছে হিউরিস্টিকের উপর বেসিস করে, কিন্তু আর কস্ট ক্যালকুলেশন করব অরিজিনাল কস্টের উপর বেসিস করে। যেমন এই যে এটা যদি একটু দেখি ভালো করে, এটা হচ্ছে একটা গ্রাফ, এই গ্রাফ থেকে যদি আমরা দেখি আমরা কই কই যাই, শুরুতে আমাদের গোল হচ্ছে আই আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, এ থেকে আমরা কোথায় যাইতে পারি, এ থেকে যাইতে পারি সিতে, বিতে এবং ইতে, তিনটাতেই দেখলাম। তিনটার মধ্যে থেকে যদি দেখি সবচেয়ে হিউরিস্টিক কোনটার কম, এই যে বি, সি আর ই, তার মধ্যে সবচেয়ে ছোট হিউরিস্টিক হচ্ছে এই যে ই। তো এখন ই, তার মানে ই এর বরাবর নিচের দিকে নামবো আমরা। এখন ই থেকে আবার কই কই যাব, ই থেকে গেলাম জিতে, ই থেকে জিতে যাওয়া যায় এবং এফ এ যাওয়া যায়। এখন জি আর এফ, জি এই যে জি আছে এইখানে আর এফ আছে এখানে, এই দুটার মধ্যে থেকে 178, তার মানে এফ এরটা ছোট, তার মানে এফ দিয়ে যাব আমরা। এই এফ এর মাধ্যমে আমরা সরাসরি আইতে চলে আসছি, হয়েছে। এখন এইটাই হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ, এই এ, ই, এফ আর হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ শুধুমাত্র হিউরিস্টিকের উপর ক্যালকুলেশন করে। এখন যদি আমরা শর্টেস্ট ডিস্টেন্স ক্যালকুলেশন করি এখান থেকে, তাহলে কি হবে, যেই শর্টেস্ট পাথটা আমরা বের করছি ওই শর্টেস্ট পাথ অনুযায়ী ডিস্টেন্স হবে আমাদের অরিজিনাল কস্ট, যেটা 140 যোগ 199 যোগ 211, এই তিনটা যোগ করলে বের হবে আমাদের এখানে 450। এটা হচ্ছে আমাদের গ্রিডি বেসড সার্চের ডিস্টেন্স, আসলে মানে লোয়েস্ট ডিস্টেন্স যেটা। তবে কাহিনী হচ্ছে আমরা এর আগেও বলছিলাম যে আমাদের এই গ্রিডি বেসড সার্চ যেটা, এটা হচ্ছে ইনকমপ্লিট এবং সবসময় অপটিমাল ভ্যালু দেয় না। কিভাবে দেয় না, আমরা যদি দেখি এখানে যে আমরা এই রুটে যদি যাই, এই রুটে গেলে আমাদের ভ্যালু আসতেছে 418, কিন্তু আমরা যখন এই রুটে আসছি আমাদের গ্রিডি বেস্টের দিক দিয়ে, তখন আমাদের ক্যালকুলেশন করার পরে ভ্যালু আসছিল 450। এখন 450 থেকে 418 বড়, সুতরাং এটা অপটিমাল, আগের যেটা দিছে গ্রিডি সার্চে ওইটা আমাদের অপটিমাল সলিউশন না অবশ্যই। এই জন্যই বলে যে গ্রিডি সার্চ সবসময় অপটিমাল সলিউশন দেয় না। এখন এই যে অপটিমাল সলিউশন যে দেয় না, এই জিনিসটাই ওভারকাম করার জন্য আমরা এ স্টার অ্যালগরিদম নিয়ে আসছি, বা আমরা নিয়ে আসি নাই, যারাই নিয়ে আসছে আর কি। এখন এই এ স্টার অ্যালগরিদম কি করে, সে অরিজিনাল কস্টও ক্যালকুলেশন করে এবং হিউরিস্টিকের উপর বেসিস করেও ক্যালকুলেশন করে, দুইটাই। হ্যাঁ, কি করে, আমরা শুরুতে দেখব যে আমাদের হিউরিস্টিকটা কোন দিকে যায়, হিউরিস্টিকের উপর বেসিস করে আমরা ডিরেকশন দেখব এবং কস্টের উপর ক্যালকুলেশন করে আমরা পরবর্তী দিকে আগাবো, এটা। এখন যদি এই যে সেম গ্রাফটা আগের মতোই দেখলাম, দেখার পরে আমরা কি করব, সেম এইভাবে, এটা হচ্ছে আমাদের সূত্র, ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে আমরা এখন সামনের দিকে আগাবো প্রতিবার। তাহলে এই এইচ অফ এন বলতে এখানে বোঝাইতেছে হিউরিস্টিক ভ্যালু, জি অফ এন বলতে হচ্ছে তাদের অরিজিনাল কস্ট। এখন এ থেকে আগের মতোই সিতে গেলাম, বিতে গেলাম এবং ইতে গেলাম, কিন্তু এখন আমরা ক্যালকুলেশন যদি করি, এই সি এর জন্য এফ অফ এন এর মান কত, এইচ অফ এন মানে কত, এইচ অফ এন হচ্ছে গিয়ে 329 প্লাস 180 হচ্ছে জি অফ 9, দুইটা যোগ করার পর যেটা হবে এইটা বসাবো এই জায়গায়। সেমভাবে বি এর জন্য একটা হবে, ই এর জন্য একটা হবে। এই তিনটা ভ্যালু বের করার পরে যেই ভ্যালুগুলো পাবো ওই ভ্যালুগুলো আমরা এই যে এইখানে লিখছি। এখন এই তিনটা ভ্যালুর মধ্যে থেকে সবচেয়ে ছোট যে ভ্যালুটা, ওই ভ্যালুটা আমরা নিব তারপরের ধাপে যাওয়ার জন্য। এইটার তিনটার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এইটা। এখন এইটা যখন নিচ্ছি আমি, এইটার থেকে পর আর কোথায় যায়, এটা থেকে আবার সামনে যায় জি এর মধ্যে আর এফ এর মধ্যে। এখন জি আর এফ এই দুইটাতে আমরা যদি সামনের দিকে আগাই, তাহলে দেখা যায় যে জি যেটা এটা হচ্ছে ছোট, তার মানে এবার আমরা জি এর থেকে সামনে আগাবো। জি এর থেকে যদি সামনে আগাই, সেম আগের মতো, শুধু সূত্র একটা করে বারবার ইমপ্লিমেন্ট হবে, সেম সূত্রটাই বারবার, আর কিছুই না। সেম ফর্মুলা যদি আমরা আবার করি, জি থেকে এইচে গেলাম, এইচ থেকে আইতে গেলাম, এখন এইবার যখন আমরা খেয়াল করে দেখবো যে এইবার আমাদের ফাইনাল অ্যান্সার আসছে 418।
পাথটা একটু বড় আসছে, কিন্তু ডিস্টেন্সটা 418, এটা হচ্ছে ছোট আসছে। এইটাই হচ্ছে আমাদের এ স্টার অ্যালগরিদম, মানে হচ্ছে ওই গ্রিডি এবং ইউসিএস দুইটার কম্বিনেশনে তৈরি, এবং ওই দুইটা থেকে ফার বেটার। বুঝছি সবাই? কয়জন আছে? কারেন্ট চলে গেছে দেখলাম। আছে আছে। অনেকেই তো আছে। হুম আচ্ছা, হুম বুঝতে পারছি সবাই? হুম হুম আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে এটা নিয়ে আর বসবো না, সামনে আগাই। এখন আমরা যাব হচ্ছে মার্কভ চেইনে। আচ্ছা, মার্কভ চেইন কিভাবে কাজ করে? মার্কভ চেইন হচ্ছে অনেকটা দুইটা জিনিসের উপর বেসিস করে কাজ করে। একটা আমরা হচ্ছে ট্রানজিশন টেবিল বা একটা ম্যাট্রিক্স ছিল আমাদের, ট্রানজিশন ম্যাট্রিক্স যেটা, ওই ট্রানজিশন ম্যাট্রিক্সের উপর বেসিস করে কাজ করে। আরেকটা হচ্ছে একটা ওই আচ্ছা, নাইভ এই বেস স্টার থিওরিয়াম। হ্যাঁ, কোয়াড, বলো। এই স্টার অ্যালগরিদমে যদি হচ্ছে আমি প্রত্যেকটা ট্রি আলাদা আলাদা করে না আঁকায় সবগুলো ক্যালকুলেশন করে লাস্টে জাস্ট এর মানে পাথটা দেখায় তাহলে কি হবে? প্রত্যেকটা ট্রি আলাদা বলতে, মানে স্যার তো স্লাইডে দেখলাম যে যে টি হিসেবে গেছে, তো আমি যদি হচ্ছে তুমি এমনিতে শুধু একটা তোমার খাইবে, একটা, সব আলাদা না। এই যে এইটুকু দেখানো লাগবে, মানে শুরুতে এইটা দেখাইবা, তারপরে এইটা দেখাইবা, তারপরে শেষে এইটা দেখাইবা, এমন না। তুমি শুধু একটা দিবা, এই যে শুরু ফাইনালটা। ওকে ওকে। হুম, আচ্ছা, মার্কপসে কি করছিলাম? এটা মার্কপস না, না সরি, এটা মিনম্যাক্স। আচ্ছা, মার্কপস হচ্ছে বেস থিওরিয়াম। যারা আমরা বেস থিওরিয়ামটা একটু মানে শুরুতে বা আগে যারা পড়ছি তো সবাই, হয়তো বা মনে নাই। বেস থিওরিয়ামটা হচ্ছে আমাদের বলা হয় যে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি কি? একটা ঘটনা ঘটবে এবং আরেকটা ঘটনা অলরেডি ঘটছে, ওই যেটা অলরেডি ঘটছে ওই ঘটনার উপর বেসিস করে পরবর্তী যে ঘটনাটা ঘটবে তার প্রবাবিলিটি বের করার জিনিসটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি বা বেস থিওরিয়াম বলে। এটা নাইভ বেস থিওরিয়ামও বলে অনেক সময়। মডেল আছে একটা, এটার উপর বেসিস করে আমাদের মেশিন লার্নিং এর একটা মডেল আছে। এখন এই বেস থিওরিয়াম যেটা, এই বেস থিওরিয়ামটাই এখানে সরাসরি কাজ করছে। কিভাবে কাজ করছে? আমাদের এখানে বলছে তিন ধরনের আছে, ইভেন্ট আছে এখানে। তিন ধরনের ইভেন্টের মধ্যে থেকে একটা ইভেন্ট অলরেডি ঘটছে এবং পরবর্তী ইভেন্টটা ঘটার পসিবিলিটি কিভাবে এখানে বর্ণনা করা যায় এইটা দেখছে। বলছে যে আমাদের এখানে যদি ক্লাউডি, যেমন আজকে অলরেডি ক্লাউডি আছে এবং পরবর্তী দিন এই ক্লাউডি থাকার সম্ভাবনা। হ্যাঁ, এইটা হচ্ছে কাহিনী। এখন অলরেডি যেটা আছে এইটা তো আছেই, এইটা থাকার পরে যেটা অলরেডি আছে ওইটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা পরবর্তী যেটা হবে ওইটা এখানে দেওয়া আছে। যেমন আজকের দিন ক্লাউডি ছিল, কালকের দিন কি কি হইতে পারে এই তিনটা ইয়া দেওয়া আছে এখানে। যেমন আজকে যদি ক্লাউডি থাকে, কালকে ক্লাউডি থাকার সম্ভাবনা 0.4%, কালকে রেইন হওয়ার সম্ভাবনা এখানে কত জানি, এটা দেয় নাই তো, এখানে কত হবে দেখি। 03। এখানে হবে 0.3। আচ্ছা, আজকে ক্লাউডি আছে এবং কালকেও ক্লাউডি থাকার সম্ভাবনা 0.4, কালকে সানি থাকার সম্ভাবনা 0.3 এবং কালকে রেইন থাকার সম্ভাবনাও 0.3। এটা হচ্ছে আমাদের একটা প্রবাবিলিটি। সেমভাবে আরেকটা যদি দেওয়া আছে, এটা হচ্ছে সানি। আজকে সানি আসছিল, কালকেও সানি থাকার সম্ভাবনা 0.6, কালকে ক্লাউডি থাকার সম্ভাবনা 0.3, কালকে রেইন হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.1। সেমভাবে যদি রেইনেরটা দেখি তাহলে আজকে রেইন ছিল এবং কালকেও রেইন থাকার সম্ভাবনা 0.5, কালকে ক্লাউডি থাকার সম্ভাবনা 0.3 এবং কালকে সানি থাকার সম্ভাবনা হচ্ছে 0.2। এখন এই যে এই জিনিসগুলা এর মধ্যে থেকে এমনও হইতে পারে যে কোনো দুইটা দিয়ে দিছে, আমাদের বাকি একটা দেয় নাই, ওই জিনিসটা আমাদের নিজে থেকে ধরা লাগবে বা বুঝা নেওয়া লাগবে। তখন আমরা কি করব? কিভাবে বুঝবো? আরেকটা কথা সবসময় মনে রাখবো যে প্রবাবিলিটির যোগফল কখনো একের থেকে বড় হয় না। প্রবাবিলিটির মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 1, তার মানে রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ প্রবাবিলিটির। সুতরাং আমরা যদি চিন্তা করি যে ক্লাউড একটা ইভেন্ট, এই ইভেন্টের তিনটা প্রবাবিলিটি বের হয়েছে, পরের দিনও ক্লাউডি থাকতে পারে, রেনি থাকতে পারে এবং সানি থাকতে পারে। তিনটা প্রবাবিলিটির যোগফল আমরা যদি সবসময় চিন্তা করি তাহলে দেখবো যে ওয়ানই হয়েছে। কিভাবে? এই যে 0.4 প্লাস 0.3, এই যে 0.3, আরেকটা নাই এখানে, যেহেতু নাই ওইটা যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাবে যে 0.4 আর 0.3 যোগ করলে হয় 0.7, ওয়ান থেকে বাদ দিলে হয় 0.3, তার মানে আরেকটা 0.3। বাকিগুলো যদি দেওয়া আছে সবগুলো, ওইগুলো যোগ করলে দেখবো, যেমন এখানে 0.6 দেওয়া আছে, 0.3 দেওয়া আছে, 0.6 0.3 মানে কত? 0.9। আর এখানে এরো চিহ্নটা উল্টা দেওয়া আছে, এটা একটু ভালো করে দেখবেন সবাই। এটা উল্টা হয়েছে এরো চিহ্নটা, এইখানে এই 0.1টা এই পাশে আসবে, 0.2টা ওই পাশে যাবে। তাহলে 0.1, 0.3 আর 0.6 তিনটা যোগ করলেও 1 হয়।
সেম পরেরটাও 0.5, 0.3 আর 0.2 তিনটা যোগ করলেও 1ই হয়, সবসময় 1 হবে। এখন এই জিনিসটা খুবই ইজি, শুধু আমরা যদি এই জিনিসগুলো ধরতে পারি বাকি আমাদের আর কিছুই নাই। কোশ্চেনে কি বলা থাকবে, কোশ্চেনে আমাদের মাল্টিপল কয়েকটা স্টেট দেওয়া থাকবে। আচ্ছা, আরেকটা বলছিলাম যে ট্রানজিশন ম্যাট্রিক্স, যেটা এই যে আমাদের যেই জিনিসটা মাত্র দেখে আসলাম, এই যে এটা, এই ম্যাট্রিক্সটা, এটাকে আবার ম্যাট্রিক্স আকারে প্রকাশ করছে। ম্যাট্রিক্স আকারে কিভাবে প্রকাশ করছে, এই যে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই জিনিসটা যদি ম্যাট্রিক্স আকারে আমরা প্রকাশ করি তাইলে হইতেছে যে এই যে এখান থেকে সানি থেকে সানিতে যাওয়ার সম্ভাবনা, ক্লাউডি হওয়ার সম্ভাবনা, রেইনি হওয়ার সম্ভাবনা, মাত্র যেগুলো আমরা দেখে আসলাম এইগুলো শুধু একটা টেবিল আকারে প্রকাশ করছে, আর কিছুই না। সেম ভাবে ক্লাউডি থেকে সানি হওয়ার সম্ভাবনা, ক্লাউডি হওয়ার সম্ভাবনা এবং রেইন হওয়ার সম্ভাবনা, সবগুলো জাস্ট এখানে একটা টেবিলের ফরম্যাটে নিয়ে আসছে, আর কিছু করি নাই। এখন এই টেবিলের ফরম্যাটে নিয়ে আসার পরে যে ভ্যালুগুলো আমরা পাইছি, এই ভ্যালুগুলোরে জাস্ট আমরা ওই আগের মতো ক্যালকুলেশনে বসাবো। এখন আমাদের কয়েকটা স্টেট দেওয়া থাকবে, ওই স্টেটগুলো দেখে আমরা বুঝবো যে কোন স্টেটের থেকে কোন স্টেটে গেছি এবং কোন স্টেটে আসবো পরবর্তীতে। ওই সবগুলো স্টেট জাস্ট গুণ করে দিব, আর কিছুই না। এই কি বলে মার্কভ চেইনের মধ্যে আমরা চেইনটা যদি খালি ধরতে পারি, আমাদের বাকি সব একদম ইজি, শুধু গুণ করা। এখানে গুণ ছাড়া আর কোনো কাজ নাই। যেমন এখান থেকে বলছে কি নিউ স্টেট থেকে রেডি স্টেটে যায়, রেডি থেকে আবার রেডিতে আসে, রেডি থেকে রানিং এ যায়, রানিং থেকে আবার রেডিতে ফেরত আসে, তারপরে হচ্ছে কি রানিং থেকে ওয়েটিং এ যায়, ওয়েটিং থেকে আবার ওয়েটিং এ যায়, ওয়েটিং থেকে রেডিতে যায়, তারপরে আবার হচ্ছে কি আমাদের রানিং থেকে টার্মিনেটে যায়, টার্মিনেট থেকে টার্মিনেটে আসে। তো এই যে স্টেটগুলো, এই সবগুলোরে আমরা গুণ করে দিব। কিভাবে করব, যেমন একটা গেছে নিউ থেকে রেডিতে, 1 গুণ করব, 1 এর সাথে 0.3 গুণ করব, তারপরে 0.7 গুণ করব, 0.2 গুণ করব, 0.4 গুণ করব, 0.2 গুণ করব, এখানে 0.4 গুণ করব, এইখানে একটা আছে 0.4 গুণ করব, তারপরে লাস্টে আবার একটা 1 গুণ করব। সবগুলো গুণ করার পরে যে ভ্যালুগুলো হবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, পার্মানেন্ট অ্যান্সার বা ফাইনাল অ্যান্সার, যেটা শেষ। আর কিছুই নাই এটাতে। এই যে, এই যে দেখি, এই যে সব গুণ, খালি গুণ, এটাতে আর কিছু না। অ্যান্সার আসছে 7.84, এটাই আসবে অ্যান্সার, 0.784। ওয়াও! হ্যাঁ, সবগুলো দিয়ে গুণ করে ফেলবো। হ্যাঁ, সবগুলো শুধু গুণ করবা। তুমি চিন্তা ভাবনা করে আগে স্টেটগুলো ডিফাইন করবা, কোন স্টেট থেকে কোন স্টেটে যাইতাছে, ওইটা খালি গুণ করে দিবা। কি জানি বলতেছিল ফারি ভাই? আমাদের এই যে এখানে দেখো ওয়েটিং থেকে রেডি স্টেট, ওয়েটিং থেকে রেডি স্টেটে এখানে দিচ্ছে 0.8, কিন্তু আমাদের হচ্ছে এর মধ্যে কিন্তু এখানে হয়তো 0.8 নাই, ক্যালকুলেশনে ভুল দেখো। আছে, ক্যালকুলেশনে ভুল থাকতেই পারে, ওইটা তো কিছু করার নাই। আচ্ছা, কিন্তু আর এই যে আমাদের এখানে আবার পরীক্ষাতে কি এই পাঁচটা এইখানে দেওয়া থাকবে? এইটা দেখো, তুমি এইটা দেখো, এইটা এইখানে কিন্তু আবার 0.8 দেওয়া আছে। আর পাথ হচ্ছে এইটা, এই পাথ অনুযায়ী এখন তুমি যদি দেখো যে নিউ থেকে রেডিতে তুমি কোনটা ধরবা, তুমি নিউ থেকে রেডিতে, এই নিউ যেটা, এই নিউ মানে হচ্ছে কি তোমার ইয়া নাম্বার, রো। নিউ হচ্ছে রো আর রেডি হচ্ছে কলাম। এখন যদি তুমি এই যে এখানে দেখো, এটা আমার যদি বলে সানি থেকে ক্লাউডে যাব, তাহলে সানি, সানি হচ্ছে রো, ক্লাউডি হচ্ছে গিয়ে কলাম। ক্লাউডি থেকে রেইনে যাব, ক্লাউডি হচ্ছে রো, আর ইয়া থেকে ওই যে রেইন হচ্ছে কলাম। তার মানে যেটা আগে বলবে ওটা হচ্ছে রো, যেটা পরে বলবে ওটা হচ্ছে কলাম। বুঝছি সবাই? আচ্ছা, কোশ্চেন কি দেওয়া থাকতে অ্যান্সার কি হবে কোশ্চেন একটু দেওয়া বলে দাও থাকবে তো। তোমাদের এটা, এই যে এটা এই কোশ্চেনটা দেওয়া থাকবে, অ্যান্সার হবে শুধুমাত্র এটা। এই যে পাথের উপর ডিপেন্ড করে তুমি এটা বের করবা, শেষ। আর হচ্ছে কি একদম প্রথম স্টেট দিয়ে, প্রথম স্টেটের ভ্যালু কি দিয়ে দেওয়া থাকবে প্রশ্নতে? প্রথম স্টেটের ভ্যালু তো দেওয়াই থাকে ম্যাক্সিমাম। যদি প্রথম স্টেটের ভ্যালু দেওয়া না থাকে তাহলে হচ্ছে যে গিয়া প্রথম স্টেট ব্যতীত যতগুলো স্টেট আছে ওই স্টেটের ওই মনে করো এখানে আমার স্টেট আছে কয়টা, নিউ স্টেটটা বাদ দিলাম আমি, নিউ স্টেট বাদ দিয়ে আছে কয়টা, একটা স্টেট, দুইটা স্টেট, তিনটা, তিনটা, মানে আলাদা আলাদা তিন ধরনের স্টেট আছে। যেহেতু তিন ধরনের স্টেট আছে তাহলে আমাদের ফার্স্টের যে স্টেটটা হবে ওটা হচ্ছে 1/3, মানে আলাদা আলাদা যত পসিবিলিটি আছে ওই জন্য। তবে এটা দেওয়াই থাকবে, এটা যেহেতু স্যার ওইভাবে কিছু দেখায় নাই, সুতরাং ওটা আমাদের প্যারা নেওয়ার লাভ নাই, ওটা দেওয়া দেওয়াই থাকবে। এই যে যেমন এখানে দেওয়া আছে নিউ স্টেটে 0.5 দিয়ে শুরু হয়েছে, বইলেই দিছে। এখন নিউ স্টেট থেকে রেডি স্টেটে যাওয়ার জন্য আমার 0.1 লাগবে, রেডি স্টেট থেকে রানিং স্টেটে যাওয়ার জন্য উফু, আচ্ছা আমার পিসি চার্জ শেষ হয়ে গেছে, আমি কারেন্ট আসলে আরেকটা স্টার্ট করতেছি, একটা পার্ট আছে শুধু। ওহ, ভাগ্য ভালো আসে পড়ছে, ওয়াও। হোয়াট টাইমিং। আচ্ছা, একের বন্ধ হয়ে যাবে এখন, এমন টাইমে কারেন্ট আইসে পড়ছে, বাহ, মাশাআল্লাহ।
আচ্ছা, এই যে যেমন নিউ থেকে রেডিতে গেলাম 1, তারপরে হচ্ছে এই যে শুরুতে আমরা কি করলাম, নিউ স্টেট যেটা অলরেডি যে স্টেটে আছে ওই স্টেট থেকে শুরু করব। নিউ স্টেটে অলরেডি আছে এই জন্য নিউ স্টেটেরটা নিছি, আর বাকিগুলো পরে খালি যে কোনটা থেকে কোনটাতে গেছি। যেমন নিউ স্টেট থেকে রেডিতে গেছি, এটা হচ্ছে 1, রেডি থেকে রানিংয়ে গেছি 0.7, রানিং থেকে ওয়েটিংয়ে সেই গেছি মানগুলো কি দেওয়া 0.4। থাকবে 0.7 হ্যাঁ হ্যাঁ জিরো হ্যাঁ, এই পয়েন্ট সব নাকি দেওয়া থাকবে, হিউজ এগুলো সব দেওয়া থাকবে। তোমার এইগুলো সব দিয়ে দিবে, তুমি এগুলো যদি দেওয়াই না থাকে তাহলে তুমি বুঝবা কেমনে। এটাই তো বললাম, দেওয়া থাকতে পারে দুই সিস্টেমে, একটা হচ্ছে সরাসরি এই যে এই রকমের একটা ড্র করে দিবে তোমারে, ওইটা দেখে তোমার বোঝা লাগবে, আরেকটা হচ্ছে এইভাবে দিবে, এই বোঝা লাগবে, যে কোনো একটা। এখন তোমার যদি এইভাবে দেওয়া থাকে তাইলেও তুমি দেখে বুঝতে পারতেছো যে কোনটা থেকে কোনটার দিকে যাইতেছে। আর যদি এইটা দেওয়া থাকে তাহলে তো বললামই, যদি যেটা আগে থাকে ওইটারে রো হিসেবে ধরবা, যেটা পরে থাকবে ওইটারে কলাম হিসেবে ধরে শুধু চিন্তা করবা যে এই ক্লাউডি থেকে আর রেনি থেকে আসছে, শেষ, আর কিছুই না। বুঝছি সবাই? মার্কআপ চেইন, মার্কআপ চেইন ছোট তো এইটুকুই, আর কিছুই না, এই যে শেষ। থ্যাংক ইউ। আশা করি এইটা শেষ, আর কারো কোনো ইস্যু নেই। দেখ ছবিটা, এই আমারটা তো দেখ। এদিকে নিয়ে আলো, নিয়ে লইব। আমি আসলে অসুস্থ। দোয়া করবেন সবাই, বাঁচতাম না বেশি দিন। আচ্ছা, আরেকটা যে এখান থেকে এটা উঠতো না। দিয়ে দেয় না, একটা আরো চিহ্ন দিয়ে তাহলে। আচ্ছা, এখন আছে মিন ম্যাক্স আর আলফা বিটা প্রোনিং। মিন ম্যাক্স আর আলফা বিটা প্রোনিং, মিন ম্যাক্স হচ্ছে নর্মাল আর আলফা বিটা প্রোনিং হচ্ছে মিন ম্যাক্সেরই একটা এক্সটেন্ডেড ফর্ম। এখন আলফা বিটা মিন ম্যাক্স যেটা, ওইটা হচ্ছে একদম ইজি। এটা যদি একটু দেখি, যে মনে করি এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, গ্রাফ না এটা ট্রি হয়, এই ট্রি এর মধ্যে থেকে আমরা কি করি, শুরুর 1 নম্বর যেই ইয়াটা আছে মানে স্টার্টিং পয়েন্ট, ওই স্টার্টিং পয়েন্টের যেই নোডটা আছে ওইটারে বলা হয় হচ্ছে ম্যাক্স নোড, পরেরটা হচ্ছে মিন নোড, তারপরেরটা হচ্ছে ম্যাক্স নোড, আবার পরেরটা হচ্ছে মিন নোড, এইভাবে একটা একটা করে চলতে থাকে। লাস্টের যেটা ওটা হচ্ছে টার্মিনাল, ওইটা কোনো মেইন ম্যাক্স কিছুর মধ্যে পড়ে না। এখন এখানে আমরা কি করব, এখানে যদি দেখি যে আমাদের ম্যাক্স নোড কি করে, সবসময় ম্যাক্স ভ্যালুটা নেয়, মিন নোডে কি করে সবসময় মিন ভ্যালুটা নিবে, আবার সেম ভাবে ম্যাক্স ভ্যালু এখান থেকে ম্যাক্সটা নিবে। তো এইভাবে যাইতে যেতে দেখা যায় যে আমাদের ফাইনালি যেই ভ্যালুটা আসে ওই ভ্যালুটাই বেস্ট সলিউশন হয়। এটা হচ্ছে গিয়ে মিন ম্যাক্স অ্যালগরিদমের একটা নিয়ম আর কি। মিন ম্যাক্স অ্যালগরিদমের মেইন মোটো হচ্ছে বেস্ট সলিউশনটা গ্যাদার করা, এই সিস্টেমে সে গ্যাদার করতে পারে। তো কিভাবে গ্যাদার করবো আমরা, এই যে এইখান থেকে যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, এখন এইটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি যে এইখানে কি কি আছে, এই ডি পজিশন থেকে আমরা কি আছে, দুইটা আছে, কিন্তু এখান থেকে নিব কোনটা, ম্যাক্স। ম্যাক্সের মধ্যে থেকে এখানে কি আছে, 4 আছে, -5 আছে, কোনটা নিব, যেটা বড় ওইটা, বড়টা নিলাম 4। সেম ভাবে এটাতে যদি দেখি, এটাতে কি আছে, -5 আর 1, বড়টা আসছে 1। এইখানে আছে কয়টা, -7 2, যেটা বড় 2 আসছে, এখান থেকেও বড়টাই যাবে, -3 -8 -3 আসছে। এখন পরের ধাপে কি যাবে, এই ধাপে ওঠার সময় আমরা দেখব যে আমাদের যেটা মিনিমাম ভ্যালু ওই ভ্যালুটা নিব। কিভাবে নিব, এই মিনিমাম ভ্যালু এইখান থেকে এই আর এই দুইটা নিব, এবার ডি আর ই এর মধ্যে দেখব, দেখে যেটা ছোট আছে ওইটা নিব। এখানে 4 আর 1, ওইটার মধ্যে থেকে 1 নিছি। এখানে কি আছে, এফ আর জি, দুইটার মধ্যে থেকে যেটা ছোট ওইটা নিব, এই যে 3 নিছি। এখন এই দুইটা থেকে যদি আবার দেখি, এবার কি নিব, এবার নিব বড়টা, কারণ এবার হইতেছে একদম স্টার্টিং নোড, স্টার্টিং নোড সবসময় বড়টা নেয়। স্টার্টিং নোডের মধ্যে থেকে এই দুইটা আছে, এই দুইটার মধ্যে থেকে যেটা সবচেয়ে বড় ওইটা যাবে, সবচেয়ে বড় হচ্ছে 1, 1 গেল, শেষ। এইটুকুই হচ্ছে আমাদের মিন ম্যাক্স অ্যালগরিদম, আর কিছুই না। এটা কি কেউ, এটা কি সবাই বুঝতে পারছি? এটাতে কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, আশা করি নাই। এখন এইটাতে যদি কারো কোনো ইস্যু না থাকে তাহলে পরেরটাতে আমরা আগাবো। পরেরটাতে কি বলে, আলফা বিটা প্রুনিংটা হচ্ছে আমাদের এই মিন ম্যাক্সেরই একটা এক্সটেন্ডেড ফর্ম। কেন ওইটা ইউজ করি আমরা, আলফা বিটা প্রুনিং ইউজ করার কারণ হচ্ছে আমরা, আচ্ছা প্রুন শব্দের অর্থ কি ওইটা আগে বুঝতে হবে। প্রুন শব্দের অর্থ হচ্ছে গায়েব করে দেওয়া বা কোনো একটা জিনিস বাদ দেওয়া, বাতিল করা, এটারে বলা হয় প্রুন করা। এখন প্রুন করার জন্য আমাদের কি করা লাগবে, যখন আমরা বুঝবো যে এই জিনিসটা একদম অপ্রয়োজনীয় তখন ওই জিনিসটারে বাদ দিতে পারবো। অপ্রয়োজনীয় তো করা লাগবে আগে। এখন অপ্রয়োজনীয় কোন একটা জিনিস প্রয়োজন আর না অপ্রয়োজন হওয়ার মতো কোনো একটা কন্ডিশন লাগে, বা কন্ডিশন ছাড়া তো আমরা বুঝতে পারি না জিনিসটা আমাদের প্রয়োজন নাকি প্রয়োজন না। এখন কন্ডিশনটা কি,
এই আলফা বিটা প্রুনিং এর একটা কন্ডিশন হচ্ছে আমাদের আলফার ভ্যালু সবসময় বিটার ভ্যালু থেকে বিটার ভ্যালু থেকে বড় অথবা সমান হইতে হবে। যখনই আমরা দেখব আলফার ভ্যালু বিটার ভ্যালু থেকে বড় অথবা সমান হয়ে গেছে, হওয়ার পরে তার পরবর্তীতে যতগুলা নোড আছে সবগুলা অটোমেটিক বাদ হয়ে যাবে। এটা হচ্ছে মেইন কাজ। আচ্ছা, এই বাকিগুলো যে প্রুন হয়ে গেছে ওই প্রুন করা ভ্যালুগুলা রিসোর্স, আচ্ছা, এই যে প্রুন করা যে ভ্যালুগুলো আছে ওই প্রুন করা ভ্যালুগুলো নিয়ে আমাদের আর কোনো কাজ নাই, ওইগুলো আমরা দেখব না। তবে মজার ব্যাপার কি, মজার ব্যাপার হইতেছে আলফা বিটা প্রুনিং আর হচ্ছে যে মিন ম্যাক্স অ্যালগরিদমের অ্যান্সার সবসময় সেম আসে। তো আলফা বিটা প্রুনিং এর মধ্যে আমরা যেই মানে ডেটা সেট নিয়ে কাজ করতেছি বা যেই ইয়া কি জানি বলো এটা ট্রি নিয়ে কাজ করতেছি, ওই ট্রি এর যেই অ্যান্সারটা আসবে আর মিন ম্যাক্সের অ্যান্সার সেমই আসবে, কিন্তু মিন ম্যাক্স একটু বড় করে করা লাগে। তবে জিনিসটা হইতেছে আমরা মিন ম্যাক্স দিয়ে কিন্তু ইজিলি ক্যালকুলেশন ছাড়াই চোখে দেখে টাইম বুঝতে পারি। কমপ্লেক্সিটি বোধহয় বেশি। হ্যাঁ, না, হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি বেশি, ওইটার আলাদা, ওইটার তো টাইম কমপ্লেক্সিটি তো আমার এখানে কাজে লাগতেছে না, আমরা সহজ বুঝার জন্য বলতেছি ম্যাথ কিভাবে করব। আমরা যদি মিন ম্যাক্স চিন্তা করি, মিন ম্যাক্সের গুলো কিন্তু ইজিলি আমরা বুঝতে পারি, যে ক্যালকুলেশন ছাড়াই আমরা সহজ দেখেই বুঝতে পারি যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। যেমন এই যে এই দুইটা থেকে আমরা সহজেই বলতে পারতেছি যে এটা ম্যাক্স, তাহলে 4 আগে যাবে, এটা ম্যাক্স, এটা হচ্ছে 6 আগে যাবে। এই দুইটার মধ্যে থেকে যদি যাই এখানে 4 আগে যাবে, শেষমেশ পরে এগুলো সবগুলা এইভাবে যাইতে থাকবে। কিন্তু আলফা বিটা প্রুনিং এ এইভাবে সবগুলা ভিজিট করা লাগে না, সবগুলা ভিজিট না করার কারণে তার জিনিসটা একটু ফাস্ট হয়ে যায়। তবে কখনো কখনো দেখা যায় যে আমাদের কোনো কোনো জায়গায় যদি কখনো প্রুন না হয় কোনো তাহলে প্রুন না হলে তার কমপ্লেক্সিটি নর্মালটা থেকে আরো বেশি হয়ে যায়, কারণ এটাতে কন্ডিশন বেশি অ্যাপ্লাই হয়, এই জন্য এটার কমপ্লেক্সিটি বেশি বাইরে যায়। তো এই জন্য আমরা একটা শর্টকাট বা সোরাবুদ্ধি যেটা হয় আর কি, এইটা একটা হচ্ছে গিয়ে ট্রিক্স। আমরা আগে মনে মনে চিন্তা ভাবনা করে দেখবো যে মিনম্যাক্সের ভ্যালু কি আসে, নর্মালি মিনম্যাক্স ভ্যালু কি আসে, ওই মিনম্যাক্সের ভ্যালু যেটা অ্যান্সার, ওই অ্যান্সারটা আমরা ছোট করে লিখে রাখবো উপরে যে এইটাই হচ্ছে অ্যান্সার। এখন ওই অ্যান্সারের সাথে আমরা মিলায়া মিলায়া পরবর্তীতে আলফা বিটা প্রুনিং করতে থাকবো। করার পরে যদি ফাইনালি অ্যান্সার আমার ওইটার সাথে মিলা যায় তাহলে তো ওয়েল ডান, মিলছে, আর যদি না মিলে তাহলে বুঝবো ভুল হয়েছে, আরেকবার চেক করবো। এটাই হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক যেটা। এখন আসি আমরা সরাসরি ম্যাথে যাই। ম্যাথে যাওয়ার জন্য তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে আলফা বিটার কন্ডিশন। এখন আলফা বলতে কি বোঝায়, বিটা বলতে কি বোঝায়, এগুলো আগে দেখা লাগবে। আলফা আর বিটার মান সবসময়, আলফার মান সবসময় মাইনাস ইনফিনিটি, বিটার মান সবসময় প্লাস ইনফিনিটি। এবং আলফা বিটার কন্ডিশন হচ্ছে আলফার ভ্যালু বিটার ভ্যালু থেকে সমান অথবা বড় হইতে হবে, যদি বড় বা সমান হয় তাহলে পরের ভ্যালুগুলো পূরণ হবে। আর আলফা সবসময় বড় ভ্যালু নিতে চায়, বিটা সবসময় ছোট ভ্যালু নিতে চায়। ম্যাক্সের ঘরে আমরা সবসময় আলফারে চেঞ্জ করতে পারি, আর মিনের ঘরে সবসময় বিটারে চেঞ্জ করতে পারি। এইটুকু হচ্ছে আমাদের টোটাল কন্ডিশন। আমি আরও একবার বলি জিনিসটা, আমাদের টোটাল তিনটা জিনিস লাগে, আলফা বিটা এবং আলফা বিটার কন্ডিশন। আলফা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, বিটা মানে হচ্ছে প্লাস ইনফিনিটি, আর আলফা বিটার কন্ডিশন হচ্ছে আলফা সবসময় বিটা থেকে বড় অথবা সমান হবে, এবং এই কন্ডিশন ফুলফিল করলে তার পরের নোটগুলা পূরণ হবে। ওকে, এবং আমরা আলফা এবং বিটা ওই দুইটা শুধুমাত্র তাদের নিজস্ব জায়গায় চেঞ্জ করতে পারবো। আলফারে চেঞ্জ করতে পারবো ম্যাক্সের ঘরে, আর বিটারে চেঞ্জ করতে পারবো শুধুমাত্র মিনের ঘরে, বাকি সব সময় তারা আনচেঞ্জ থাকবে। এইগুলো হচ্ছে কন্ডিশন। এখন এই যে এইটা যে আছে আমাদের, এইটা যদি দেখি তাহলে আমরা খুবই একদম মাথা নষ্ট হয়ে যাবো। এটা তো একটু অন্যভাবে করা আছে, কিছু সবকিছু লেখাও নাই জিনিসটা। তা আমরা সরাসরি একটা প্র্যাকটিস দিয়ে দেখবো। এই যে এইটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস, স্যার ক্লাসে দেখাইছিল, বলছিল ক্লাসে বাসায় গিয়ে এটা করেন। এখন এটা যদি আমরা করি, আমি সলিউশনটা দিয়েছি গ্রুপে, সলিউশন, এই যে সলিউশন। ফুয়াদ এই স্লাইডটা একটু দিয়ে তো আমাদের স্লাইডে ডিসক্রাইব করানো পুরা। আচ্ছা, আমি দিয়ে দেবো না, মাসরুর। আরে এটা না তো, ডাউনলোড না করলাম মাত্র, হয়ে গেল। এইখানে আসছে।
আচ্ছা, এই যে এটা হচ্ছে কোশ্চেন আর এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা একটু ঘুরাই দেই। আচ্ছা, এই যে দেখি আমরা, হ্যাঁ, এই যে এখান থেকে এটা আমরা তুললাম, তোলার পরে ফার্স্টে কি বলছিলাম যে ফার্স্টের যে নোটটা, এই যে এই নোটটা, এটা সবসময় ম্যাক্স, পরেরটা মিন, তারপরেরটা ম্যাক্স, তারপরেরটা মিন, এইভাবে চলতে থাকবে। এখন এইখানে আইসা আমরা কি বলবো, আমাদের ইনিশিয়ালি, আচ্ছা আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম পড়ছিলাম, তারপরে পড়ছিলাম হচ্ছে কি ডিসক্রিট ম্যাথমেটিক্স, ওই দুইটা জিনিসের মধ্যে একটা কমন একটা জিনিস পড়ছিলাম, কমন একটা পার্ট পড়ছিলাম আমরা, ওই জিনিসটারে বলা হয় ট্রি ট্রাভার্সিং মেথড। ট্রি ট্রাভার্সিং মেথডের মধ্যে তিন ধরনের ট্রাভার্সিং মেথড ছিল, একটা হচ্ছে ইন অর্ডার, প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার। এখন আমরা এইখানে ইন অর্ডার ওয়েতে যাই। ইন অর্ডার ওয়ে কিভাবে হয়? ইন অর্ডার ওয়েটা এইভাবে চলে যে আমাদের এই বাম পাশ থেকে একদম শুরু হয়, এই বাম পাশ থেকে শুরু হয়ে তার উপরে যায় এবং তারপরে আবার নিচে আসে, তারপরে আবার উপরে যায়, আবার এই বাম পাশে আসে, এখান থেকে আবার তার প্যারেন্ট নোডে যায়, তার প্যারেন্ট নোড থেকে একদম লাস্ট চাইল্ডে যায়, তারপরে আবার ওই প্যারেন্টের প্যারেন্টে যায়, তারপরে একদম মানে আস্তে আস্তে উপরে উঠে আবার এইখানে আসে, এই যে এইভাবে। এখন এইটা যদি আবার বারবার দেখা যায় জিনিসটা খুব বেশি বড় হয়ে যায়, তো এত আমরা না যাই, আমরা নর্মালি যেভাবে করতে থাকি। এই বাম পাশ থেকে আমরা শুরু করব, আস্তে আস্তে ডানের দিকে আগাইতে থাকবো, দুইটা দুইটা করে নিয়ে সব সময়। তো শুরুতে কি করব আমরা, আলফা, এই যে এই আলফা ইকুয়াল প্লাস ইনফিনিটি, সরি আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল প্লাস ইনফিনিটি, এটা আমরা শুরুতে সবগুলোতে লিখবো, এই কর্নারের চারটাতে একবারে শুরুতে লিখা দিব। লেখার পরে কি করব, আমরা এই যে এই দুইটা আছে, এই দুইটা থেকে চেঞ্জ করব, কোনটা চেঞ্জ করতে পারবো, মিন চেঞ্জ করতে পারবো, তার মানে বিটার ভ্যালুটা চেঞ্জ করতে পারবো শুধু। আমরা এই দুইটা থেকে যেটা ছোট, মিনের ঘর যেহেতু যেটা ছোট ওইটা নিব। বিটায় কি করে, সব সময় যত ছোট আছে তত ছোট নিতে চায়। তা আমার আগে কি ছিল, এখানে একটা প্লাস ইনফিনিটি ছিল, 3 অবশ্যই প্লাস ইনফিনিটি থেকে ছোট, 5 থেকেও ছোট, যেহেতু যেটা সবচেয়ে ছোট ওইটা নিব আমরা, সুতরাং 3টা এখানে নিলাম। এখন যেটা 3 এখানে নিয়েছি অলরেডি, এই 3টা উপরের দিকে উঠাই দিব। আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা যা আছে তাই থাকবে। তো এইখানে যেটুকু অলরেডি করছি আমরা, এইখান থেকে একটা ভ্যালু পাইছি, এই ভ্যালুটা আমরা উপরে উঠাই দিলাম, কি দিলাম, এই যে 3 উপরের দিকে উঠছে। এই যে এই পজিশনে এসে কি পারবে সে, ম্যাক্স, ম্যাক্স চেঞ্জ হবে। তাহলে এই পজিশনে এসে যদি ম্যাক্স চেঞ্জ হয় তাহলে কি চেঞ্জ হবে, ম্যাক্স মানে কি আলফা, আলফা চেঞ্জ হবে, আর বিটা আগের মতোই থাকবে। বিটা আগে কি ছিল, এই পজিশনে বিটা ছিল প্লাস ইনফিনিটি, এইখানে আমরা বিটা চেঞ্জ করছি, কিন্তু এইখানে কি বিটা চেঞ্জ হবে, হবে না, এইখানে বিটা যা ছিল তাই থাকবে, যেহেতু এখানে বিটা যা ছিল তাই আছে, সুতরাং এখানে প্লাস ইনফিনিটি বিটা, আর এইখান থেকে 3 উঠবে, এইখানে আলফা ইকুয়াল 3 হইব। 6টা একটু পরে আসছে, আপাতত আমরা ধরি 3 হয়েছে এখানে। আচ্ছা, পরে আমরা আবার নিচে নামলাম, নিচে কি নিয়ে নামছি আমরা, আলফা ইকুয়াল 3, বিটা ইকুয়াল প্লাস ইনফিনিটি হয়েছে। এইটা নামার পরে আমরা এখন কম্পেয়ার করবো এই 6 আর এই 9 নিয়ে। এই 6 আর 9 এর মধ্যে থেকে কোনটা বড় কোনটা ছোট, এই 6 আমরা এখানে দিলাম। এখন 6 যখন দিব, এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র একটা করে ভ্যালু পাইতাম, দুইটার মধ্যে থেকে যখন একটার মধ্যে ভ্যালু পাইছি, আরেকটার মধ্যে কিন্তু ইনফিনিটি ছিল, ইনফিনিটির সাথে কিন্তু কম্পেয়ার করা যায় না। আমরা ওই যে কন্ডিশন, আমরা একটা কন্ডিশন বলছিলাম, কি কন্ডিশনটা ছিল এমন যে, কই জানি, এই যে কন্ডিশন হচ্ছে আলফার মান সবসময় বিটা থেকে বড় অথবা সমান হইতে হবে, যদি সমান বা বড় হয় তাহলে পরের পরের ঘরটা পূরণ হয়ে যাবে। এখন এইখানে কি ওইটা মিলছে, আমার আলফা, এই যে বিটা ইকুয়াল 6 নিছি, আলফা ইকুয়াল 3, এটা কি মিলছে? যদি না মিলে তাহলে আমরা পরের ঘর ভিজিট করব, যদি মিলে যায় তাহলে ভিজিট করব না, পূরণ করে দিব। যেহেতু মিলছে না, সুতরাং আমরা পরের ঘর ভিজিট করছি, ভিজিট করে দেখলাম 9 হয়েছে, যেহেতু 9 হয়েছে সুতরাং 9 তো বড় 6 এর থেকে, ওইটা তো আমি কোনোভাবেই নিব না, যেহেতু বড় হয়েছে 9 সুতরাং ওইটা নিব না, এই জন্য আমরা 6ই এখানে নিছি। এখন এই যে 6টা যে পাইছি, আবার এই 6টা আবার উপরের দিকে দিয়ে দিলাম, মানে একটা করে ভ্যালু আমরা নিব এবং উপরের দিকে এটা পাস করতে থাকবো আস্তে আস্তে। এই 6টা উপরের দিকে দিলাম, দেওয়ার পরে এই ঘরে আবার এসে আমরা কি চেঞ্জ করতে পারবো, শুধু ম্যাক্স চেঞ্জ করতে পারবো। তো এই ঘরে শুরুতে কি ছিল, আমরা এতক্ষণ পর্যন্ত এখানে ছিল হচ্ছে আলফা ইকুয়াল 3, এখানে বলছিলাম যে আলফায় সবসময় বড়টা নিতে চায়। এখন বড় বলতে এখানে 3 থেকে বড় একটা 6 পাইছে সে, তাতে অবশ্যই হয় 3 বাদ দিয়ে 6টারই নিবে, এই যে 3 বাদ দিয়ে সে 6 নিছে, তার মানে এখানে আলফার মান এখন এসে কত, 6, বিটার মান যা ছিল আগে তাই এখানে। এখন এই যে 6 ভ্যালুটা, এই 6 ভ্যালুটা আমরা আবার উপরের দিকে বাড়ায় দিব, উপরের দিকে যখন বাড়ায় দিব তাহলে এই কথা এখানে কি আসবে, এখান থেকে আমরা 6টা যদি উপরের দিকে দেই তাহলে এই জায়গায় এসে চেঞ্জ হবে মিন, মিন চেঞ্জ করে কি বসাবো আমরা, মিন চেঞ্জ করে বসাবো হচ্ছে 6, কেন, কারণ
প্লাস ইনফিনিটি থেকে 6টা ছোট ছোট ভ্যালুটা বসাইছি, আর এইখানে মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটি এখনো। আবার এই ঘর থেকে এখন কই নামবো, এখন আবার এই দিকে নামতে থাকবো। এতক্ষণ পর্যন্ত শুধু এইটুকু নিয়ে কাজ করছি আমরা, এই 4টা ঘর নিয়ে কাজ করছি। এখন আবার সেম প্রসেসে এইটুকু করব, তারপরে সেম প্রসেসে আবার এই যে এই দিক দিয়ে ঘুরে এসে এই পাশ করব, তারপরে আবার এই পাশ করব। এখন সবাই আগে বলি যে এই যে এইটুকু যে বললাম, এইটুকু থেকে কারো কোনো ইস্যু আছে? হ্যালো? আচ্ছা, কারো যদি কোনো ইস্যু না থাকে তাহলে সামনের দিকে আগাই, শেষে একটা শর্টকাট দিয়ে দিব না। এখন এইখান থেকে আমরা কি পেলাম, আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল প্লাস, বিটা ইকুয়াল 6। এখন এই জিনিসগুলো আবার নিয়ে আসে নিচের দিকে নামতে থাকবে। নিচে নামবে কি, নিচে নামবে এই যে এখানে এখন আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি আছে, বিটা ইকুয়াল 6 আছে, এই 7টা পরে আসছে আর কি। এখন এইটা আবার এই কর্নার পর্যন্ত আসবে, একদম বাম পাশের কর্নার পর্যন্ত আইসে আমরা কি পাইছি যে আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল 1। এই 1টা কই থেকে পাইলাম, বিটা ইকুয়াল 6 ছিল, কিন্তু এইখানে এসে 1 কই থেকে হইলো, এই যে এই দুইটা যে আমি কম্পেয়ার করলাম, এই দুইটার মধ্যে থেকে এইখানে 1 নিলাম আমি, কারণ আগে 6 ছিল, 6 থেকে 1 ছোট, এই জন্য যেটা ছোট ওইটা নিব, 1 নিছি। এখন 1 নেওয়ার পরে আবার আমি এই 2টাও ভিজিট করব, যেহেতু 1 2 থেকে ছোট, সুতরাং 2 এখানে যাবে না, 1ই থাকবে। এখন এই 1 থেকে উপরের দিকে উঠাইলাম, 1 এখানে গেল। 1 যদি উপরের দিকে যায় তাহলে এইখানে যায় কি হবে, 1 চেঞ্জ করতে চাইবো কারে, 1 চেঞ্জ করতে চাইবে হচ্ছে আলফারে, কিন্তু আলফার মধ্যে আগে থেকে ছিল হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে 1 যেহেতু বড়, সুতরাং এইখানে 1ই বসবে, শুরুতে 1 বসবে এখানে। এখন 1 এইখানে বসার পরে এই 1 নিয়ে এইখানে আসবে আবার, তাহলে এখানে কি আছে এখন, আলফা ইকুয়াল 1, বিটা ইকুয়াল 7, এই দুইটা হইলো। এই দুইটা হওয়ার পরে আমরা দেখব যে আমাদের কন্ডিশন ফিল আপ করে কিনা। যদি কন্ডিশন ফিল আপ করে তাইলে হচ্ছে, আচ্ছা 7 তো আমরা এখনো পাই নাই, সরি 7 আগে দেখবো 7টা কই থেকে আসে। এখানে বিটা ইকুয়াল হচ্ছে 6, তো এইখান থেকে আমরা কি বসাবো, বিটা ইকুয়াল 6 ছিল এখানে, কিন্তু এইখান থেকে 7, আচ্ছা এখানে লিখতে ভুল হয়েছে, এখানে 7 হবে না, এখানে 6ই থাকবে। 7 কখনো 6 রে ওভারটেক করতে পারতেছে না কিন্তু এখানে। কিন্তু এইখানে একটা জিনিস ভালো করে মনে রাখবেন সবাই, আমরা 6 এইখানে বসায় রাখবো ঠিকই, কিন্তু নেওয়ার সময় এই দুইটা ভ্যালু থেকে যেটা ছোট ওইটাই আমরা নিব। উপরের দিকে উঠানবো যখন, উপরের দিকে দেওয়ার সময় এই দুইটা ভ্যালুর মধ্যে থেকে যেটা ছোট ওইটাই দিব। এই যে দেখেন আপনার 7 আমরা সামনের দিকে বাড়াই দিচ্ছি, কিন্তু এইখানে বিটার মান সবসময় 6ই থাকবে, এখানে 6 বসবে, এখানে 7 হবে না। তার মানে এখন যদি আমরা এই 7টা উপরের দিকে উঠাই, আমরা এই পজিশনে আইসা কোনটা চেঞ্জ করতে পারবো, একটা আমরা চেঞ্জ করতে পারবো ম্যাক্সের জন্য আলফা। আলফা যদি চেঞ্জ করি, আগে ছিল মাইনাস ইনফিনিটি, পরে হচ্ছে 1, এখন 1 রে রিপ্লেস করে বসবে হচ্ছে 7। এখন এই 7 যে নিয়ে আসছি, এই 7টা আবার সামনের দিকে বাড়াবো। সামনের দিকে যদি আগায় দেই তাহলে 7 সামনের দিকে আগাইলে কি হবে, যেটা 7 সামনের দিকে আগাইলে আমরা দেখবো যে যেটা মানে এই জায়গায় এসে যেটা ছোট ওইটা নিবে। তো এইখানে আমরা 6 আগে থেকে ছোট ছিল, এই জন্য 6ই থাকবে। বিটার মান 6 আছে, 6ই থাকবে, বিটা চেঞ্জ হবে না এখানে। আর আলফা আগের মতো যা আছে তাই। এখন এই পজিশন থেকে একটা ভ্যালু সামনের দিকে আগাবে, যেই ভ্যালুটা এখানে আছে, কোনটা আছে, 6 আছে। সুতরাং 6 যদি আমরা সামনের দিকে আগায় দিই, এইখানে আলফার মান চেঞ্জ হবে, ম্যাক্স ইকুয়াল 6 হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের আলফা ইকুয়াল 6, বিটা ইকুয়াল প্লাস ইনফিনিটি, অর্ধেক আমরা অলরেডি করে ফেলছি। এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রুন হয় নাই। কেন প্রুন হয় নাই, কারণ আমাদের এই কন্ডিশন ফিল আপ হয় নাই এখনো। এখন যদি আমরা এই পাশে আসি, এখন এই যে ভ্যালুগুলোতে পাইলাম যে আলফা ইকুয়াল 6, বিটা ইকুয়াল প্লাস ইনফিনিটি, এই ভ্যালুটা আবার এই দিক দিয়ে আস্তে আস্তে একদম লাস্ট এই পর্যন্ত আসবে, সেম ভ্যালুটা এই ভ্যালুটাই আসবে। এখন এই ভ্যালুটা এইখানে যদি আমরা নিয়ে আসি, তখন দেখবো যে এই দুইটার মধ্যে থেকে আবার কোনটা ছোট, কারণ এটা মিনের ঘর। এই মিনের ঘরের থেকে বিটা চেঞ্জ করে আমরা প্লাস ইনফিনিটি থেকে সরায়া 0 বসাইছি। 0 বসানোর পরে আমরা এই 0টারে আবার উপরের দিকে পাস করছি, পাস করার পরে এই জায়গায় এসে ম্যাক্স চেঞ্জ হওয়ার কথা, কিন্তু 0 তো ম্যাক্সের থেকে বড় নাই, অলরেডি 0 থেকে বড় 6 যেটা আছে ওইটা, সুতরাং এইখানে যেটা আছে এটাই থাকবে। এখন এটা নিয়ে আবার নিচের দিকে নামছে, নিচের দিকে নামার পরে এই বরাবর আসছি, আইসা আগে এটা দেখলাম এখানে কি ছিল, বিটা ইকুয়াল প্লাস ইনফিনিটি, আলফা ইকুয়াল 6, এটা যখন এখানে বসাইলাম তখন দেখলাম 5 হচ্ছে গিয়ে প্লাস ইনফিনিটি থেকে ছোট, সুতরাং 5 বসাইছি এইখানে আগে। এখন 5 বসানোর পরে আমরা আগে চেক করব, ওই যে বললাম যে কন্ডিশন চেক করব,
যখনই দুইটা করে ভ্যালু সমান সমান পাবো তখনই কন্ডিশন চেক করব। এখানেও চেক করার কথা ছিল, কিন্তু এখানে চেক করার পরে দেখলাম যে কন্ডিশন ফুলফিল করে নাই, এই জন্য উপরে উঠে আবার নিচের দিকে আসা লাগছে। আচ্ছা, এখন আমরা এখানে দুইটা ভ্যালু পাইছি, কন্ডিশন চেক করছি, কন্ডিশন চেক করে দেখলাম যে আমাদের এখানে কন্ডিশন ফুলফিল করছে। যেহেতু কন্ডিশন ফুলফিল করছে, সুতরাং তার পরবর্তী যেই ইয়াটা আছে ওইটা প্রুন হয়ে যাবে। সুতরাং আমরা এই 6টা ভিজিট করবোই না, এটা অলরেডি প্রুন হয়ে গেছে। ওকে, এখন এটা যখন প্রুন হয়ে গেছে, এটা আমরা উপরের দিকে আস্তে আস্তে আবার যা ছিল, এই যে 5 ছিল 5টা উপরে দিলাম, 5টা উপরে দিলাম পরে এখানে কি ছিল, এটা ম্যাক্সের ঘর। এই ম্যাক্সের ঘরে কি আমরা 6 রেখে এটা 5 লিখবো? অবশ্যই না, যেহেতু 5 লিখবো না সুতরাং এখানে 6ই থাকবে। কিন্তু এখানে 6 থাকলেও উপরের দিকে যাওয়ার সময় যাবে কোনটা? 5ই যাবে, কারণ এই ঘরে কিন্তু 5ই আছে। আমরা 5ই নিতেছি এই ঘর থেকে। এখন 5 যদি উপরের দিকে দেই, আমি এই বরাবর চেঞ্জ করতে পারবো কোনটারে? এই বরাবর চেঞ্জ করতে পারবো আমরা বিটারে, কারণ এটা হচ্ছে মিনের ঘর। মিনের ঘরে এসে যদি বিটারে চেঞ্জ করি আমরা, তখন প্লাস ইনফিনিটি থেকে কেটে আমরা এখানে লিখবো 5। এখন আবার এই জায়গায় আবার কন্ডিশন, এখানে দুইটা ভ্যালু পাইছি আমরা সেম, এখানে যদি আবার কন্ডিশন চেক করি, আবারও কন্ডিশন আমাদের ফুলফিল করছে। কন্ডিশন ফুলফিল করার পরে আমরা দেখব যেহেতু কন্ডিশন ফুলফিল করছে, তাহলে এই ঘরের পাশে আর কি আছে, আর পরের যা আছে সব প্রুন। এখন এই নোডের একটা সাইড আমরা করছি, আরেকটা সাইড রয়েছে এই পাশ, এই পাশটা পুরাটাই প্রুন হয়ে যাবে আমাদের। তার মানে এই পাশে এই যে এই 4টা নোড সম্পূর্ণ, এই 4টা টার্মিনাল একদম সম্পূর্ণ প্রুন। এখন এইখান থেকে যেহেতু আমরা সর্বশেষ 5 ভ্যালুটা পাইছিলাম, এই 5 ভ্যালুটা আমরা উপরে দিয়ে দিব, এখানে অ্যারো চিহ্ন একটা দিয়ে 5 লিখে দিবেন। আচ্ছা, সমস্যা নেই, না লিখলেও লিখে দিলে ভালো। এখন 5 যদি উপরে যায়, তাহলে আগে ছিল আলফার মান 6, এখন আলফার মান চেঞ্জ করে এখন ম্যাক্স হবে। ম্যাক্স 5 আর 6 এর মধ্যে থেকে যেটা ম্যাক্স ওইটাই নিব, 5 আর 6 এর মধ্যে থেকে 6 ম্যাক্স, সুতরাং 6 এই অ্যান্সার। বুঝছি সবাই? জিনিসটা একটু কনফিউজিং, কিন্তু খুব একটা কঠিন যে তেমন না। কন্ডিশন ফুলফিল করব শুধুমাত্র তখন যখন দুইটা ভ্যালুই পাবো আমরা। ইনফিনিটি থাকলে কন্ডিশন ফুলফিল মানে কন্ডিশন চেক করার কোনো দরকার নাই। যখনই আমরা দুইটা করে ভ্যালু পাবো তখনই কন্ডিশন চেক করব। কন্ডিশন ফুল হইলে প্রুন হবে, কন্ডিশন ফুল না হইলে পরেরটা ভিজিট করে চলে আসবে, শেষ। এইটাই হচ্ছে কাহিনী। এখন বলছিলাম একটা শর্টকাট বলবো। শর্টকাটটা কি? আমরা মিন ম্যাক্স করার সময় যেইভাবে করি এটাতে সেম ওইভাবেই করা যাবে। কিভাবে করব? শুধু আলফা বিটা এইগুলো একটু খেয়াল করে বসানো লাগবে। কিভাবে? এই যে দেখি এই দুইটা থেকে কোনটা উঠবে আমাদের, এখানে 3 যাবে, আমরা কিন্তু 3 নিছি। এই 3টা এখান থেকে কতটুকু যাবে? এই বরাবর চলে আসবে না একদম সরাসরি? গেছে। সেম ভাবে এই দুইটা থেকে 6, এই 6 আর 9 এর মধ্যে থেকে 6 উঠবে, 6 নিলাম এবং এই বরাবর দিলাম। এখন এই দুইটা থেকে ম্যাক্সের জন্য কোনটা নিবে? ম্যাক্সের জন্য হচ্ছে 3 আর 6 এর মধ্যে থেকে কম্পেয়ার করে একটা নিমু, 3 আর 6 এর থেকে কম্পেয়ার করে 6 নিছি এবং আলফার মধ্যে বসাই দিছি। চেঞ্জ করব, ওই চেঞ্জ করার জিনিসটা আমরা একটু মনে রাখলে সেম মিন ম্যাক্সে যা করি তাই করি, এইখানেও কিছুই পার্থক্য নাই, একই জিনিস, শুধু আলফা আর বিটার মাধ্যমে রিপ্লেস করা হয় জিনিসটা, আর কিছুই না। এখন সেম এইখান থেকে 6 উঠতেছে এবং এই পাশ থেকে যেইটা আসবে ওইটারে আবার চেক করব। এই পাশ থেকে 7 যাইতেছে, তাহলে 7 আর 6 এর মধ্যে থেকে এইটা যেহেতু মিনের ঘর, মিন বরাবর আমরা বসাবো, যেটা ছোট ওইটা। 7 আর 6 এর মধ্যে থেকে 6 ছোট, 6 বসাইছি। এখন এইখান থেকে গেল 6টারে ধইরা রাখছি। এখন এই পাশ থেকে যেটা যাবে ওইটার সাথে আবার 6 এর কম্পেয়ার করে দেখব। এই টোটালটা করার পরে আমরা দেখলাম যে এই জায়গায় ইয়া কন্ডিশন ফুল হয়েছে, সুতরাং বাকিটা চেক করারই দরকার নাই। চেক না করে সরাসরি এখান থেকে 5 উপরে উঠাই দিছি। 5 আর 6 কম্পেয়ার করে দেখলাম 6 বড়, যে এখানে ম্যাক্সের ঘর, সুতরাং আমরা আলফারে এখানে চেঞ্জ করে বসাই দিলাম, যে অ্যান্সার হচ্ছে 6। এইটাই হচ্ছে আমাদের আলফা বিটা প্রুনিং করার পরে বেস্ট অ্যান্সার 6। বুঝছি সবাই? আচ্ছা, আরেকবার একটু রিভিউ করো তো প্লিজ। আচ্ছা, বলতাছি আরেকবার একটু শর্টে। জিনিসটা হচ্ছে এই যে, ক্লাসে রেকর্ড করতেছো না? হ্যাঁ ক্লাস রেকর্ড আছে, তাও আরেকবার হচ্ছে আচ্ছা। আমি শর্টকাটের একটা ইয়ে দিয়ে দিই আর কি, ব্রিফ করে দিই। জিনিসটা এই পাশ থেকে শুরুতে আমরা আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি প্লাস বিটা ইকুয়াল প্লাস ইনফিনিটি, এইটা একদম বাম পাশে নিয়ে এসে পড়বো সবগুলো ধইরা। বাম পাশ থেকে এই পাশ থেকে নিয়ে আসছি, এই পাশ থেকে এইখানে এখন মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি আছে। যেটা ছোট ওইটা নিব, কারণ মিনের ঘর, মিনের জন্য আমরা বিটা চেঞ্জ করতে পারি, বিটারে চেঞ্জ করলাম, উপরের দিকে উঠাইলাম। এইখানে ম্যাক্সের ঘর, এইখানে শুধু 3টারে আমরা নিয়ে রাখবো আপাতত। পরে এইখান থেকে এই বরাবর আইসা চেঞ্জ হবে কি আলফা। তো এইখানে আমরা যে 3টা নিয়ে আসছি, আপাতত ইনিশিয়ালি এই আলফার মধ্যেই 3টা বসাবো, কারণ একটা ভ্যালু আছে, কম্পেয়ার করার জন্য আরেকটা ভ্যালু না আসা পর্যন্ত আমরা যেইটাই আছে ওইটাই তো আমাদের বেস্ট।
এইটাই বড়, যেটা বড় ওইটাই বসাইছি। সেম ভাবে পরে এইগুলা থেকে দেখবো এখান থেকে এটা ছোট, 6 ছোট, 6 বসাইলাম, 6 উপরের দিকে উঠছে। এইবার আমরা আগের 3 ছিল এখান থেকে 6 আসছে, দুইটারে কম্পেয়ার করতে পারছি। যেহেতু কম্পেয়ার করতে পারছি, যেটা বড় ওইটা নিব, এখান থেকে নিলাম 6। এখন আবার উপরে উঠাবো, এই যে এই দুইটা থেকে এই চারটার মধ্যে থেকে আমরা একটা ভ্যালু পাইছিলাম, এই একটা ভ্যালু উপরের দিকে উঠাইলাম। এবার কিন্তু আবার এখানে একটাই আছে, যেহেতু একটা আছে এই একটাই সবচেয়ে ছোট এখানে, কারণ -6 এর মধ্যে মানে 6 আর হচ্ছে -ইনফিনিটি থেকে এটাই, সরি +ইনফিনিটি আর 6 এর মধ্যে থেকে 6 ছোট, 6 নিলাম এখানে। সেম প্রসেসে আবার এইখান থেকেও এইগুলো নিয়ে এইভাবে বসাইলাম, 7 পাইছি। এখন 7 আর 6 এর মধ্যে থেকে যেটা ছোট ওইটা 6 নিলাম, 6 উপরের দিকে উঠাই দিলাম। এখানেও একটাই আছে, ভ্যালু একটাই আছে, এই একটা নিয়েই এখানে সরাসরি বসাইছি। কম্পেয়ার করার মতো এখনো পাই নাই। কম্পেয়ার করার মতো যখন পাবো তখন কম্পেয়ার করে দেখবো যে বড় না ছোট। যদি বড় হয় তাইলে যেটা বড় ওইটা বসাবো বড়র ঘরে, ম্যাক্সের ঘরে। যদি ছোটটা চাই তাহলে ছোট, যে দুইটার মধ্যে থেকে যেটা ছোট ওইটাই খালি বসাবো। শেষ, এটাই হচ্ছে কাহিনী। আর কন্ডিশন ফুলফিল করবে যেই জায়গায়, ওই জায়গার কন্ডিশনের পরবর্তী যেগুলো ভিজিট করা হয় নাই ওই সবগুলো পূরণ। শেষ, এটাই হচ্ছে কাহিনী। বুঝছি সবাই? এখন বাকিটা আরেকবার ওই ইয়াটা দেখলে, রেকর্ডিংটা দেখলে হয়ে যাবে। আর ওই যে শর্টকাট যেটা বললাম, শর্টকাটটা একটু দেখলে আরও সুবিধা হবে। ওইটা হচ্ছে গিয়ে সরাসরি ইমপ্লিমেন্ট করা যাবে না, তবে চিন্তা ভাবনা করলে দেখা যাবে যে ওইটাই আসলে আসতেছে অ্যান্সার। কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, বাম পাশে তো কন্ডিশন ফুলফিল হয়েছিল, আলফা 7 আর বিটা 6 যেখানে, হ্যাঁ এটা। এখানে এখানে প্রুন করার হ্যাঁ, মতো তো কিছু নাই আমার। এখানে সবগুলা ভিজিট করার পরে আমার এখানে ইয়া হয়েছে। এই বরাবর আমার এই যে এই নোডের আশেপাশে কি আর কিছু আছে? এই নোডে এসে আমার না, আলফা মানে কন্ডিশন ফুল হয়েছে। যেহেতু এই নোডে এসে কন্ডিশন ফুল হয়েছে, কিন্তু এই নোডের পরবর্তীতে আমার ভিজিট করা ছাড়া এখনো কিছু নাই। যেহেতু আনভিজিটেড কিছু নাই, সুতরাং প্রুন করার মতো তো কিছু নাই। জিনিসটা ও এমন না? আচ্ছা ঠিক আছে। এই জন্যই হয় নাই। হুম। তারপর আর কারো কিছু? যদি না থাকে সমস্যা তাহলে তো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। ক্লোজ করি তাহলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।